দর্শক স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো সরাসরি এই সময়। আজ আপনাদের সঙ্গে আলাপ করব সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে। আর রাজনীতির মূল বিষয়টি আছে নির্বাচনকে ঘিরে। প্রতিনিয়তই নির্বাচন কিভাবে হবে এবং বড় দুটি দল তাদের বাকযুদ্ধ চলছে এ বিষয় নিয়ে আজকে আলাপ করব। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলবার চেষ্টা করেন, যে একদল বলছেন যে সংবিধানের মধ্যেই সমাধান খুঁজতে হবে, আবার বিএনপি বলছে যে নিরপেক্ষ সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। এছাড়াও তাদের আরও 10টি দাবি আছে। সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন দিতে হবে এবং দ্রব্যমূল্য থেকে শুরু করে আরও বেশ কিছু দাবি নিয়ে তারা প্রতিনিয়ত কথা বলছে, আন্দোলন করছে এবং নতুন করে 25শে ফেব্রুয়ারি তারা প্রতিটি জেলায় পদযাত্রা কর্মসূচি দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে যে তারা বেগম খালেদা জিয়া সম্পর্কেও বলেছে যে তার রাজনীতি করতে কোনো অসুবিধে নেই, তবে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না। আবার সমালোচনাও করছেন যে বিএনপি বিদেশিদের মুখাপেক্ষী হয়েছে, কিন্তু সেখানে তারা ভালো ফল পায়নি। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন বিদেশি কূটনীতিকদের সঙ্গেও তাদেরও মত বিনিময় হচ্ছে। এই যখন রাজনৈতিক পরিস্থিতি, তখন আমরা দুজন অতিথিকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে কথা বলবো। তবে দিনের শিরোনামগুলো আগে একটু বলে নিচ্ছি। বাংলা নিয়ে যারা দৈন্যতায় ভোগে তাদের ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে আজ। প্রথম প্রহর থেকেই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবিও উঠেছে। শহীদ মিনারে শ্রদ্ধা এবং বিলম্বিত করার অভিযোগ করেছে বিএনপি। এটা নিয়ে তারা ক্ষোভও প্রকাশ করেছে। সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি, এই মন্তব্য জনাব ওবায়দুল কাদেরের। আর আরেকটি খবর যে শাবান মাসে চাঁদ দেখা গেছে আগামী 7ই মার্চ, পবিত্র শবে বরাত। চলি আমাদের অতিথির সঙ্গে প্রথমে পরিচিত হব, তারপর আলোচনায় যাব। রয়েছেন জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত আপনাকে। রয়েছেন জনাব এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। স্বাগত আপনাকে। এবিএম মোশাররফ হোসেনের কাছ থেকে আসি। প্রতিদিনই ওবায়দুল কাদের কিংবা সরকারের মন্ত্রীরা নানাভাবে বিএনপির সমালোচনাই করছে বেশি, বিশেষ করে 10ই ডিসেম্বরে যে কর্মসূচি সেটি, তারপরে বিএনপি তার টেম্পোর যে পলিটিক্যাল যে টেম্পো বা আন্দোলনের বা যে কথা তারা বলেছিল সেই টেম্পোটা কিছুটা হারিয়েছে, গতিটা কিছু হারিয়েছে। সেরকম ইঙ্গিত দিয়ে তারা বলছেন যে বিএনপির কোনো কার্যক্রম বা আন্দোলনে সরকারের কিছু আসে যায় না এবং যেভাবে তারা পরিকল্পনা আছে সংবিধান মতোই নির্বাচন হবে। বিএনপিও মোটামুটি একটা নিয়মতান্ত্রিক আন্দোলন চালাচ্ছে। এটার ডিরেকশন বা হেডওয়ে যারা রাজনীতি ফলো করছেন বা যারা আপনাদের অনুসারী বা যারা আপনাদের প্রতিপক্ষ, তারা কিন্তু পরিস্থিতিটাকে আর আপনাদের কথার সঙ্গে কাজের কোনো মিল খুঁজে না পেয়ে তারা বুঝতে পারছেন না যে আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে। এই কৌতূহলের কি জবাব আপনার? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার আলোচক শফিউল আলম চৌধুরী নাদেল এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটি বলেছেন, আন্দোলন কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। আন্দোলন কখনো স্লো হয়, কখনো ফাস্ট হয়, এটা আমরা দেখেছি, বহু আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি। আমি যদি এক্সাম্পল হিসাবে এরশাদের আমলের কথা বলি, দেখবেন আপনি নিশ্চয়ই তখন সাংবাদিকতা হয়তো ছিলেন। 87 সালে আন্দোলন এমন একটা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে মনে হয়েছিল যে এরশাদ আর ক্ষমতা থাকার কোনো সুযোগ নেই, কিন্তু এরশাদের কিন্তু পতন হয়নি। অথচ 90তে এরশাদের পতন হয়েছে। ঠিক তেমনি এখন আন্দোলন সংগ্রাম। আর আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য দলকে যেমন ব্যবহার করছে, পাশাপাশি রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকেও কিন্তু একটা নগ্ন দলীয়করণ তারা করে ফেলেছে, যার জন্য রাজনৈতিক শক্তিগুলি যারা বাইরে আছে, সরকারের ক্ষমতার বাইরে, তারা তো জনগণই তাদের মূল ক্ষমতার উৎস, জনগণকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু দেখবেন সেখানে কিন্তু সকল একটা ফেসিস্ট বা একটা কর্তৃত্ববাদী সরকার যেই আচরণটা করে তেমনি আচরণ করে। আপনি 10 তারিখের কথা বলেছিলেন, বিএনপি কি বলেছিলেন? বিএনপি বলেছিলেন সারা বাংলাদেশে বিভাগগুলিতে আমরা যে সমাবেশগুলি করেছি তারই ধারাবাহিক হিসাবে সর্বশেষ ঢাকাতে আমরা একটি সমাবেশ করব 10ই ডিসেম্বর। কিন্তু দেখেছেন যে একটি শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতি আমরা যখন নিচ্ছিলাম, হঠাৎ করে 7 তারিখ 7ই ডিসেম্বর একেবারে দস্যুর মতো, ডাকাতের মতো, বর্গীদের মতো বিএনপির অফিসের উপর ঝাঁপিয়ে পড়েছে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ঘটনা ঘটেনি। আপনি যদি মিডিয়ায় দেখেন বা আপনাদের রিপোর্টার ছিল ওখানে, যে এমন কোনো ঘটনা ঘটেনি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই দিন এই হামলাটা করতে পারে, আক্রমণটা করতে পারে। পার্টির অফিস সেদিন তারা কিভাবে নগ্নভাবে হামলা করেছে, আমি সহ আমাদের প্রায় 700-র উপরে লোক সেদিন তারা গ্রেফতার করেছে, এবং 7, 8, 9, 10 তারিখ পর্যন্ত প্রায় 1482 জন লোককে তারা গ্রেফতার করেছে। এটা তো গণতান্ত্রিক কোনো যে রুলস এবং মূল্যবোধ আছে তার কোনোটার মধ্যেই পড়ে না। বরং আপনি এটাকে বলবেন বিরোধী দলকে নিচ্ছিন্ন করে দেওয়া, বিরোধী দলকে দমন করার একটি প্রক্রিয়া, যার জন্য ওবায়দুল কাদের হয়তো ভাবে যে আন্দোলন হয়তো স্থগিত হয়ে গেছে, কিন্তু না। আপনি দেখবেন যে বিএনপির এত লোককে গ্রেফতার করার পরও, পার্টির অফিসে এত হামলা করে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করার পরও যে গোলাপবাগে যে মিটিংটি হয়েছিল, আপনারাই শুনেছেন যে ঢাকার ইতিহাসে স্মরণকালের একটি বৃহৎ সেদিন সভা সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং আমরা মনে করি এই সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সকল যন্ত্রকে ব্যবহার করে আজকে বিরোধী আন্দোলনকে দমন করতে চায়, কিন্তু এইটা দিয়ে শেষ রক্ষা হবে না। আরেকটি কথা তারা বলছে যে নির্বাচন সংবিধানের মধ্যে হবে। এখন এই সংবিধান সংশোধন কে করেছে? মানে সংবিধানের মধ্যে হবে, এবং আরেকটা ইঙ্গিত আছে যে সংবিধানের মধ্যেই সমাধানটা খুঁজতে হবে। না, এখন আপনাকে একটা কথা বলি যে এখন তো আওয়ামী লীগ তো বাংলাদেশের এখন সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তারা যদি সেই একটা সকল দলের অংশগ্রহণ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে চায়, তাহলে কনস্টিটিউশন সংশোধন তো অ্যামেন্ডমেন্ট তো তারাই করতে পারে। কিন্তু তারা কেন আজকে বিরোধী দলের উপর বলগুলি ঠেলে দিচ্ছে? কারণ এই সংবিধান আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা তারা প্রবর্তন করেছে। শুধু তাই না, এবং আপনার বিশ্বের ইতিহাসে কোথাও আপনি পাবেন না যে একটি সংসদ বহাল রেখে আরেকটা নির্বাচন। অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের মূল যে স্পিরিট, আর্টিকেল 7-এ যদি আপনি যান যে রাষ্ট্রের সকল নাগরিক সমান এবং এর সার্বভৌম, কিন্তু এই যে পঞ্চদশ সংশোধনে সে অধিকারকে খর্ব করা হয়েছে। একদল এমপি থেকে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে সে ইলেকশনে যাবে, আরেক দল একজন নাগরিক হিসাবে শুধুমাত্র সংবিধানের ভেতর থেকে সমাধান খোঁজার কোনো সুযোগ নাই আমার মনে হয় না। ধন্যবাদ। আমার আজকে বক্তা হিসেবে আমাদের সঙ্গে আছেন মোশাররফ ভাই। তিনি তার অবস্থান থেকেই তিনি তার কথাগুলো বলেছেন। আজ যেহেতু 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি কি ভুলিতে পারি, সালাম, জব্বার, বরকত যারা আমাদেরকে মাতৃভাষার অধিকার এনে দিয়েছিলেন, এনটিভির আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন সকলেই আমরা অত্যন্ত বিনম্র শ্রদ্ধার সঙ্গে আমরা তাদের কথা স্মরণ করি। সেই ভাষার আন্দোলন থেকেই তো আমরা স্বাধীনতার দিকে এগিয়ে গিয়েছিলাম। আজকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা বদলের জন্য যে ব্যবস্থা, সেটা হচ্ছে নির্বাচন। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সংবিধানের ভেতরে থেকেই সমাধান খোঁজার জন্য আমরা বলেছি, আমরা তাদের কাছে আহ্বান রেখেছি। মোশাররফ ভাই একটি কথা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণ করেছে। আমি একটু সংশোধন দিতে চাই, সেটা নিশ্চয়ই আক্রমণ ছিল না। নিরাপত্তা বাহিনী তারা তল্লাশি চালিয়েছিলেন এবং তারা তাদের যে দায়িত্ব মানুষের জানমালের অধিকার রক্ষা করা, সেই কাজটাই তারা করেছিলেন। সেই কাজটা করতে তারা যেহেতু বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তারা তাদের আইনি প্রক্রিয়া তারা গ্রহণ করেছিলেন। আমরা যেটা বলতে চাই যে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, নির্বাচনের মাধ্যমে এবং ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা যেতে চাই। আমরা কোনো ষড়যন্ত্র, হত্যা, কূপ অথবা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন, সেটা বাংলাদেশে আমরা মনে করি ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সেটা সম্ভব নয়। এতে আমাদের বিরোধী দলের বন্ধুদেরকে আমরা অনুরোধ করব, আহ্বান রাখব যে প্রয়োজন হলে যত আলোচনা করতে হয়, কথা বলতে হয়, সরকার সেই ব্যবস্থা নেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু কি মনে হচ্ছে যে বিএনপি সাম্প্রতিক মাসগুলোতে বা বছরগুলোতে যেভাবে
কার্যক্রম চালাচ্ছে, যেই রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে হত্যা, কু, ষড়যন্ত্র, তার মাধ্যমেই তারা পরিবর্তনটা আনতে বেশি উৎসাহী, নাকি তারা, যেটা ওনারা বললো যে ওনারা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করেন এবং তারই ধারাবাহিকতায় তারা যে কর্মসূচিগুলো দিচ্ছেন বিভাগীয় পর্যায়ে, তারপরে সেন্ট্রালি দিয়েছেন, এখন গণ অবস্থান, পদযাত্রা ইত্যাদি? আপাত দৃষ্টিতে আমরা বিগত, বিশেষ করে সাম্প্রতিক সময়গুলোতে আমরা তাদের যে আন্দোলনগুলো দেখেছি, আপনারাও যেটা অবলোকন করেছেন, অবশ্যই সেটা তারা শান্তিপূর্ণভাবে করছেন, সেটা স্বীকার করতেই হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেটা কি তারা বাধ্য হয়ে করছেন, না আওয়ামী লীগ মাঠে আছে বলে তারা এই নিরীহ টাইপের কর্মসূচিগুলো পালন করেছেন? কারণ আমরা নিকট অতীতে কি দেখেছি? জ্বালাও পোড়াও, হত্যা, মানুষকে পুড়িয়ে মারা, গান পাউডার ব্যবহার করা, আন্দোলন সহিংসতার দিকে নিয়ে যাওয়া, আপনার আইল্যান্ডের গাছ কেটে ফেলা, কি হয়নি? সরকারি সম্পত্তি, বেসরকারি যানবাহনে আক্রমণ করা, সবই তো ছিল। জনগণ থেকে তারা যেভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, আমি মনে করি তারা তাদের সেটা রিকভারি করার জন্য তারা যে পরিবর্তনের কথা বলেন, আমি মনে করি সেই পরিবর্তনের দিকেই হয়তো তারা যাচ্ছেন, এবং তারা যদি সেটা মিন করেন, কারণ একটি স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে তাদের, হ্যাঁ সেটা আমি বলেছি, এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, একটি জাতি বা একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে সরকারি দলের পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। শক্তিশালী বিরোধী দল যদি থাকে, তাহলে সরকারও তার ভালো কাজও করবে, এবং সরকারের যে ভুল ত্রুটি থাকে সেটা সমালোচনার মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে তারা যুক্তিসঙ্গতভাবে মানুষকে নিয়ে তারা চাপ সৃষ্টি করতে পারেন। বিগত দিনগুলোতে বিএনপি যেভাবে সরকারের বিরোধিতা করতে গিয়ে, শুধু দেশে নয়, আপনারা দেখেছেন তারা পদ্মা সেতুর জন্য কিভাবে তারা লবিস্ট নিয়োগ করেছিলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, ইভেন যে গার্মেন্টস আজকে আমাদের ফরেন রেমিটেন্সের প্রবাহকে ধরে রেখেছে, এবং লক্ষ লক্ষ মানুষ আজকে তারা চাকরি পেয়েছেন যে গার্মেন্টসের কারণে, সেই গার্মেন্টসের বিরুদ্ধেও তারা লবিস্ট নিয়োগ করেছেন। কি তারা করেননি? সব কিছুই তো করেছেন। এখন বাধ্য হয়ে তারা যে কর্মসূচিগুলো নিয়ে এসেছেন, আমি মনে করি আমরা অবশ্যই এই ধরনের কর্মসূচি যদি তারা পালন করেন, তারা তাদের গণতান্ত্রিক অধিকার সেটা অবশ্যই পালন করতে পারেন। জনাব এবিএম মোশাররফ হোসেন, আলাপ হচ্ছিল যে সংবিধানের মধ্যে সমাধান খোঁজার কথা বলা হচ্ছিল, এর মধ্যে আবার ওবেদুল কাদের সাহেবও কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে আপনাদের প্রস্তাব জানতে চাচ্ছেন। আবার আইনমন্ত্রী, এটা হয়তো জানা কথা কিন্তু খুব একটা আলোচিত ছিল না, যে দুটো শর্তে বেগম জিয়াকে দণ্ড স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে, সেটার মধ্যে উনি রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না, কিন্তু এটা আবার রিটারেট করা হয়েছে, এটা আলোচনার মধ্যে ছিল না। অনেক সময় বলা হয়েছে যে 10ই ডিসেম্বর উনি যদি, আপনাদের কেউ কেউ হয়তো বা ডিস্ট্যান্টলি ইঙ্গিত করেছেন যে খালেদা জিয়া 10ই ডিসেম্বরে আসবেন, সেখানে বক্তব্য রাখবেন, এরকম একটা প্রচারণা বা এরকম একটা রিউমার হোয়াটএভার ছিল। কিন্তু মন্ত্রীরা বলেছেন যে এরকম যদি ওনারা করেন তাহলে ওনাকে আবার ফের জেলে যেতে হবে বা এর কোনো সুযোগ নেই, কিন্তু ওনার রাজনীতি করার সুযোগ আছে। যে কারণে উনি রাজনীতি করছেন না, বা রাজনীতি হয়তো ওনার শারীরিক অসুস্থতাজনিত একটা কারণ থাকতে পারে, আর একটা শর্ত ছিল উনি বিদেশে যেতে পারবে না। কিন্তু এই মাধ্যমে কি কোনো ইঙ্গিত আসছে কিনা যে উনি রাজনীতি করতে পারবেন? না, এখন আমি যে জিনিসটি মনে করি, বা বাংলাদেশের মানুষ যেটা মনে করে, আওয়ামী লীগ যে একটা ডেডলক তৈরি করেছে বাংলাদেশে, এই জায়গা থেকে হয়তো তারাও বেরিয়ে যেতে চাচ্ছে। কারণ আপনি বাংলাদেশের মানুষ, আপনাদের রাজনীতি মানুষকে নিয়ে করেন, জনগণকে নিয়ে করেন, ভোটারদেরকে নিয়ে করেন। আজকে ভোটারদের অধিকারকে সম্পূর্ণভাবে আপনি নির্বাসনে পাঠিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার অধিকার নেই, মানুষের ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, ভোটাররা নিজেদেরকে উড্ড করে নিচ্ছে। যার জন্য দেখেন আপনার উপস্থিতি হার কিন্তু কম, মানুষ ভোট দিতে যাচ্ছে না। আমরা বাংলাদেশে জেনারেলি যেটা বলি যে একটা পপুলার সাপোর্ট আছে, কিন্তু বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, জাতীয় পার্টি বলেন, সেখানে আওয়ামী লীগরা বলে যে তাদের প্রায় 35 থেকে 40% ভোটার আছে। তাইলে একটি নির্বাচনে কেন 10%, 11% ভোটার যায়? অর্থাৎ আওয়ামী লীগের লোক বিশ্বাস করে, উপনির্বাচন কথা বলছেন, যে কোনো নির্বাচন আপনি কম্পিটিটিভ নির্বাচনও আপনি দেখেন, কারণ আওয়ামী লীগের লোকজনও বিশ্বাস করে যে এই আমলে ভোট হয় না, আওয়ামী লীগের প্রার্থী জিতবে।
আর আজকে যে কথাটি আজকে এই সরকার একটা যে পরিস্থিতি তৈরি করেছে, নৌকা মানেই জিততে হবে, এই যে একটা মনস্তাত্ত্বিক সেট আপ প্রশাসনের মধ্যে আজকে করা হয়েছে যে নৌকা যাকে পায় প্রশাসন তাকে জিতাতে হবে, এটা যেন তাদের ইমানি দায়িত্ব। এটা যদি না করতে পারে তাইলে তাদের হয়তো প্রমোশন হবে না, তাদের পোস্টিং হবে না, তাদের চাকরির জীবনে উন্নতি হবে না। এই নানাবিধ একটা ইন্টারেস্টেড গ্রুপ তৈরি করে আজকে টোটাল বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা বলেন, আমাদের মানবতা বলেন, মানবাধিকার বলেন, সব কিছুর মধ্যে আজকে একটি সংকট তৈরি করেছে। আপনি এখন যে কথাটি বললেন যে আওয়ামী লীগ আজকে দেখেন, আপনি এর আগে তারা বলেছে আজকে এই যে খালেদা জিয়ার ব্যাপারটি, আজকে যে মামলা, আমরা বারবার বলেছি এটা রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে। কারণ খালেদা জিয়ার যেই মামলায় অর্থ আত্মসাতের মামলা, তাকে জেলে দেওয়া হয়েছে। আপনার 2,15,00,000 টাকা আজকে সুদে আসলে প্রায় 7 কোটি টাকা, তাহলে আপনার আত্মসাৎ হলো কীভাবে? টাকাটা কোথায় মানে ব্যবহার হয় নাই বা কোনো কিছু করা হয় নাই, কিন্তু এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এবং যদি বিচার বিভাগ তার স্বচ্ছভাবে চলে, আমরা একটা কথা বলেছিলাম যে বেগম খালেদা জিয়ার বিচার যদি আইনের কাঠামোতে হতো তাহলে খালেদা জিয়া অবশ্যই মুক্তি পেতেন। কারণ বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন যে স্বাধীনতার এই 52 বছরে কোনো মহিলার বয়স যদি 70 বছর হয়, সে যদি নারী হয়, তার যদি পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাকে জামিন দেওয়া হয় নাই। একমাত্র এক্সাম্পল বেগম খালেদা জিয়া, যে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়নি। তাকে কি করেছে, এই যে সরকারের ইঙ্গিতে যে তাকে সাজা দেওয়া হয়েছে, স্পষ্ট প্রমাণ যেন 401 ধারায় তাকে আজকে সরকারের ইচ্ছায় তাকে আজকে বাইরে রাখা হয়েছে, অথচ তাকে জামিন দেওয়ার তো সুযোগ আছে। বাংলাদেশে অসংখ্য লোক দেখেন আপনি কোটি কোটি টাকা পাচার করছে, বাইরে আত্মসাৎ করছে ব্যাংকের টাকা, তারা কিন্তু জামিনে ঘুরে বেড়াচ্ছে। অত বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে না। এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে, যার জন্য এই না, কিন্তু একইভাবে যদি এরকম বলে ওনারা এটা বলেনও যে একইভাবে যদি ওনারা সদিচ্ছা দেখিয়েছেন, সদিচ্ছা না দেখে ওনাকে জেলেও রাখতে পারতো না, এটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার। তারা এটা করেছে কারণটা করোনার সময় যদি বেগম খালেদা জিয়া দুর্ভাগ্যক্রমে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, এই দায়িত্ব তারা নিতে চায় না। তার জন্য করোনাকে উল্লেখ করে কিন্তু তারা এটা করেছে। এখন আপনি যে কথা, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আজীবন তারা ক্ষমতায় থাকবে এটা চিন্তা করার তো কোনো কারণ নেই। তো তারা আজকে বিরোধী দলকে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে যেভাবে নিপীড়ন, নির্যাতন, হত্যা মামলার মাধ্যমে আজকে তাদেরকে মানে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া বা প্রজেক্ট গ্রহণ করেছে, দুর্ভাগ্যক্রমে অথবা আল্লাহ না করুক একদিন তাদের কপালও তো এটা ঘুরতে পারে। বরং আওয়ামী লীগ, আপনি একটা জিনিস আওয়ামী লীগ কিন্তু বলে যে 21 বছর তাদের বিরোধী দল ছিল, তারা এই পরিস্থিতি তারা ফেস করেছে, কিন্তু তারা কিন্তু সেই ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। বরং তারা বিরোধী দলের উপর আরও দমন পরণ নিপরণ, তারা যা তাদের উপর যা হয়েছিল পূর্বে, তার চেয়ে শতগুণ বাড়িয়ে দিয়ে। একটু শুনে আসি জনাব নাদের, যে এই বিএনপিকে জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের কিন্তু প্রতিনিয়তই বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং বিএনপির কাছ থেকেও তাদের ভাবনাগুলো জানতেও চেয়েছেন। আবার এই কথাও বলেছেন যে রাজনীতিতে আসলে সেতু তৈরি করা দরকার, দেওয়াল অনেক উঁচু হয়ে যাচ্ছে, বিভক্তি অনেক বাড়ছে এবং কূটনৈতিকভাবেও বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বা রাজনৈতিকভাবে বার্তা তো দিচ্ছেনই, আবার আওয়ামী লীগ কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করছেন। আসলে কি মানে সরকারের মাথায় কি জিনিস খেলা করছে, কি ধরনের মানে চিন্তাভাবনা তাদের মাথায়? আমি আমার এই বক্তব্যটা 3টা ভাগে আমি দিতে চাই। প্রথমত মোশাররফ ভাইকে ধন্যবাদ যে 21 বছরে আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন হয়েছে, সেটা তিনি স্বীকার করেছেন। আমি তার জন্য তাকে ধন্যবাদ জানাই। দেখুন, আওয়ামী লীগ প্রতিহিংসার শিকার হয়েছে। আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ দল নয়। আওয়ামী লীগ যদি প্রতিহিংসা পরায়ণ দল হতো, 75-এর খুনিদেরকে যারা রক্ষা করেছেন, 71-এর খুনিদেরকে যারা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা যারা চালিয়েছেন, তারা আজও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। এটা আওয়ামী লীগের পক্ষেই এই উদারতা দেখানো সম্ভব, কারণ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বিকশিত হয়েছে। কোনো বুটের নিচ থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি বলেই আজকে মোশাররফ ভাইরা বাংলাদেশে রাজনীতি করতে পারেন। বেগম জিয়া একজন বয়স্ক মহিলা, আমি ওনার সম্পর্কে শ্রদ্ধা রেখেই বলতে চাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী একজন, এদেশের তিনি একজন অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে রায়টা হয়েছে,
আজকে আমরা যদি সেই রায়ের বিরুদ্ধে কিছু কথা বলি সেটা নিঃসন্দেহে আদালত অবমাননার দিকেই যাবে। আজকে যখন বেগম খালেদা জিয়ার তার দ্বিতীয় সন্তান যখন মারা যান, প্রধানমন্ত্রী হিসাবে না হোক, একজন উনার সমবয়সী হিসাবেও যদি আমরা ধরে নেই, একজন রাজনৈতিক নেতা হিসাবে, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তিনি কিন্তু সহমর্মিতা জানানোর জন্য গিয়েছিলেন। এটা নিতান্তই একটি ভদ্রতা। সেই সময় তাকে ফেরত আসতে হয়েছে। তো আপনি রাজনীতিতে আলোচনার কথা বলবেন, আপনি উদারতার কথা বলবেন, আবার আপনি গ্রেনেড দিয়ে আমাকে হত্যা করবেন, আমাকে 19 বার হত্যা প্রচেষ্টা করবেন। আমরা তো রোবট নই, আমরা তো মেশিন নই, আমরা মানবিক দুষ্গুণ আমাদের মধ্যে আছে। কিন্তু তারপরেও আজকে বেগম খালেদা জিয়া জেলে নেই, তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি মুক্ত আকাশের নিচে বিচরণ করছেন। মোশাররফ ভাই যেটা বলেছেন যে করোনার কারণে, করোনার প্রকোপটা তো অনেক আগেই থেমে গিয়েছে, কিন্তু তারপরেও তিনি বাইরে আছেন। তিনি একজন বয়স্ক মানুষ, তার প্রতি সেই সরকার সেই বিবেচনায় বা আইন মন্ত্রণালয় বা বিচার বিভাগ ওনাকে সেই সুযোগটা করে দিয়েছে। আজকে বিএনপি যে মেরামতের কথা বলেন, ওনারা যদি নিজেদের মন মানসিকতাকে মেরামত করতে পারেন, রিভিল করতে পারেন, এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি ওনাদের কোনো পরিকল্পনা থাকে, ওনারা যে দেয়ালগুলো একের পর এক দেয়াল তুলেছেন, একটা দুটো দেয়াল নয়, অসংখ্য দেয়াল তুলেছেন, সেই দেয়ালগুলো তাদেরকেই অপসারণ করতে হবে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে শুধু দায়টা আওয়ামী লীগকেই নিতে হবে যে আওয়ামী লীগ সকল বাধা অপসারণ করবে, আওয়ামী লীগকে সব ত্যাগ করতে হবে, এটা কিন্তু হবে না। জি, জনাব মোশাররফ হোসেন। না, এখানে দেওয়াল অপসারণের দায়িত্ব বিএনপিরও আছে। না, বিএনপি আপনি দেখেন, বিএনপি গণতান্ত্রিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে বলে আজকে এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু একসময় নির্বাসনে ছিলেন। জিয়াউর রহমান রাজনীতিক গণতন্ত্রে বিশ্বাস করে বলে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু সেদিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেই নামটি নাদেল ভাইরা ব্যবহার করে, তারা কিন্তু এই আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করেছিলেন। সে বাকশাল থেকে পুনর্জন্ম কিন্তু জিয়াউর রহমান দিয়েছিলেন। সুতরাং রাজনীতিতে সহাবস্থান তৈরি হয় নাই বা রাজনীতিতে সহমর্মিতা ছিল না, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। বরং আপনি দেখবেন যে 111 গভর্নমেন্টের সময় যে 111 সরকার বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে আগে গ্রেপ্তার করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, খালেদা জিয়া কিন্তু তখন বিবৃতি দিয়েছিল তার মুক্তির জন্য। কিন্তু বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হয়েছিল, আওয়ামী লীগের পক্ষে থেকে কিন্তু একটা বিবৃতি পর্যন্ত দেওয়া হয়নি। এই রাজনীতিতে আপনি শুধু আমরা দিয়ে যাব, বরং আপনি দেখবেন প্রতিহিংসা কাকে বলে। সে বলছে তারা প্রতিহিংসা বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান যে বাড়িতে বসবাস করতেন, জিয়াউর রহমান সাহেব শাহাদাত বরণের পর সেই বাড়ি রাষ্ট্রের পক্ষ থেকে তাকে থাকার জন্য, তার কোনো থাকার জায়গা নেই, দেওয়া হয়েছিল। প্রতিহিংসা কাকে বলে, সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করার দেওয়া হয়েছে। তাকে আজকে একটি মিথ্যা মামলা কারাগারে রাখা হয়েছে, এখন বলছে সে একটা দণ্ডপ্রাপ্ত। আর এটা তো আপনাদের সাজানো মামলা। আজকে যখন 111 গভর্নমেন্ট আপনার আজকের প্রধানমন্ত্রীর নামে 14টি মামলা দিয়েছেন, বেগম খালেদা জিয়ার নামে 4টি মামলা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী সকল মামলা হাইকোর্টে কোয়াশমেন্টের মাধ্যমে প্রত্যাহার করেছে। বেগম খালেদা জিয়ার মামলা তো প্রত্যাহার করা হয়নি, বরং তার মামলায় জোর করে তাকে আজকে সাজা দেওয়া হয়েছে। আমি একদিন আপনাকে একটা উদাহরণ আমি একটু বলি। একদিন আমি দুদকের যিনি আইনজীবী খোরশেদ আলম খান, তাকে এমনি একটি টকশোতে জিজ্ঞেস করেছিলাম যে বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি মামলায় তো আপনাদেরকে দেখা যায় আপনারা অ্যাটর্নি জেনারেলের অফিস অথবা দুদক সবাই মিলে গিয়ে ওখানে মুভ করেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটি মামলাতে মুভ করেন নাই। উনি আমাকে বলেছিলেন যে দুদক বা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই। তো এইটা বোঝা যায় রাষ্ট্রের সকল মেকানিজম আজকে বেগম খালেদা জিয়ার ব্যবহার করে তাকে সাজা দেওয়া হয়েছে। সুতরাং রাজনীতিতে আপনি সহাবস্থানের কথা বলবেন, সহমর্মিতার কথা বলবেন, অথচ একটা দলকে আপনি নিচ্ছিন্ন করে দেবেন, এটা তো হতে পারে না। যার জন্য আপনাকে গণতান্ত্রিক মূল্যবোধে ফিরে আসতে হবে। আজকে বিএনপিকে শেষ করতে গিয়ে আওয়ামী লীগ দেশের কিন্তু আজকে চরম সর্বনাশ করেছে। কি করেছে? আজকে গণতন্ত্রকে হুমকির সম্মুখীন করে দিয়েছে। যার জন্য আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, বিদেশি বন্ধু, তারা কিন্তু আজকে গণতন্ত্রের ব্যাপারে প্রস্তুত তুলছে। এই যে আমেরিকা আপনি মার্চে গণতন্ত্র সম্মেলন, সেখানে আমাদের বাংলাদেশের নাম নেই, কারণ বাংলাদেশে অনুপস্থিত। আজকে আমাদের ভোটের অধিকার নাই, যার জন্য আজকে বিশ্বের অনেক দেশ বলছে বাংলাদেশে
যে রাতে ভোট হয়, এটা বাংলাদেশ থেকে আমরা প্রথম কিন্তু শুনেছি। ওবায়দুল কাদের বলেছেন যে মার্কিনীদের সঙ্গে আপনাদের অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় আপনারা হতাশ। না, এটা অন্তরঙ্গ কি তাদের সাথে হয়েছে? এখানে আমরা মার্কে হতাশ কেন? আজকে আমাদের আওয়ামী লীগ একটি কথা বলে, আপনি প্রায়, আমি আওয়ামী লীগের মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এই কথা বলে কিভাবে আমি জানি না। এখানে আমাদের যে দূতাবাসগুলি আছে, আপনি নিজেও জানেন যে আপনি অনেক বিদেশি রাষ্ট্রদূত যারা আছে ভাইকান, তাদের সাথে আপনি কথা বলেন। এখানে প্রত্যেকটি দূতাবাসের একটি পলিটিক্যাল উইংস আছে, তাদের পলিটিক্যাল অ্যাটাচি এখানে আছে, বা পলিটিক্যাল সাইড দেখে সেই লোক আছে। তারা বলে বিএনপি নাকি নালিশ করে, তারা ওনাদের কাজ কি? বরং আমরা উইকিলসের তো অনেক নিউজগুলি দেখি এখন, যে প্রত্যেকটি ঘটনা তারা কিন্তু তাদের রাষ্ট্রকে অবহিত করে। সুতরাং আওয়ামী লীগ এমন এক অবস্থায় পৌঁছেছে যে তারা যদি মিটিং করে সেটা হলো গণতন্ত্রের জন্য, দেশের জন্য, আর বিএনপি যদি মিটিং করে সেটা ষড়যন্ত্র। অর্থাৎ একটি ভয় তাদেরকে সবসময় তাড়া করে বেড়ায়। দেখুন, আওয়ামী লীগের নেতারা তো যাচ্ছে। মুশারফ ভাই, আপনি আজকে গ্লোবাল ভিলেজ, আপনি কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়। তো আমাদের যারা যাচ্ছেন পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক যোগাযোগ বাড়ানোর জন্য যাচ্ছেন, বা ওনারা যে নালিশ করেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য তাদের সঙ্গে সেই যোগাযোগে আমরা সেই সুযোগটা নিয়ে থাকি। কিন্তু আজকে কারা আমাদের ডোনার বা আমাদের উন্নয়ন সহযোগী যারা, আজকে তো আর আমরা ডোনারের ধারে কাছে যাই না, আমরা যাই উন্নয়ন সহযোগীদের কাছে, যেখানে প্যারিস বৈঠকের জন্য আমরা উন্মুক্ত হয়ে থাকতাম। আজকে তো বাংলাদেশ সেই অবস্থা থেকে অতিক্রম করেছে। আজকে আমরা এই যে গণতন্ত্রের কথা বলে আমরা বাকস্বাধীনতা নেই এই সমস্ত কথা বলি, কিন্তু আজকে আপনি টক শো বলেন, আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কথা বলেন, সোশ্যাল মিডিয়ার কথা বলেন, আমরা কোন জায়গায় গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না? আজকে যে নির্বাচনে ভোটার উপস্থিতির কথা বলা হচ্ছে, ইউরোপ আমেরিকায় অনেক উন্নত বিশ্বে আপনি যদি ভোটারের উপস্থিতি, তার জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, সেটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? মানুষের রাজনীতির প্রতি হয়তো আমাদের এইখানে আমরা ধরে নিলাম যে রাজনৈতিক টানাপোড়ন বা আগে থেকেই একটা ধারণা থাকে যে এই প্রার্থী জিততে পারে, এই মার্কা জিততে পারে। কিন্তু বিদেশেও কি তাই? উন্নত বিশ্বেও কি তাই? সেখানেও তো তাদের নির্বাচনে বিভিন্ন প্রচারণা, বিভিন্নভাবে মানুষকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করে, তারাও কিন্তু ব্যর্থ হচ্ছেন। তো এই ভোটারের উপস্থিতি দিয়েই যে শুধু গণতন্ত্রের সংজ্ঞা বা গণতন্ত্র আছে কিনা নিরূপণ করা, সেটা মনে হয় সঠিক হবে না। ওনারা বলেছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ কি শ্রীলঙ্কা হয়েছে? ওনার আজকে পাকিস্তানের কি অবস্থা? দেউলিয়া হয়ে যাচ্ছে। আজকে পাকিস্তানের সাধারণ মানুষ, রাজনীতিবিদ, তাদের মিডিয়ায় যারা কথা বলেন, তারা কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ বারে বারেই টেনে আনছেন। আজকে তুরস্কে ভূমিকম্প হয়েছে, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র। বাংলাদেশ সরকার সঙ্গে সঙ্গেই সেখানে আমাদের উদ্ধারকারী দল পাঠিয়েছেন, সেনাবাহিনী পাঠিয়েছেন, শুকনো খাবার পাঠিয়েছেন, তাঁবু পাঠিয়েছেন। এই যে আমরা আমাদের সক্ষমতার একটি বহিঃপ্রকাশ ঘটাতে যাচ্ছি। আজকে শুধু পদ্মা সেতু নিয়েই তো অনেক জল ঘোলা করা হয়েছে। আজকে মেট্রো রেল হচ্ছে, আজকে এই ঢাকা শহরে পাতাল রেল হবে, সেটা আর স্বপ্ন নয়, বাস্তবতা। আজকে যে ফ্লাইওভারগুলো, এই যে গত 19 তারিখে মিরপুরে যে ফ্লাইওভারটা খুলে দেওয়ার পরে মানুষের কি উচ্ছ্বাস, এই বিষয়গুলি তো আজকে বিবেচনায় নিতে হবে। আজকে ওনারা রাজনীতিতে যে দরজা খোলার কথা, সরকারকে আরও আলোচনা বা নির্বাচন নিয়ে আরও বেশি কথা বলার জন্য বলেন, আওয়ামী লীগ তো অবশ্যই তাদেরকে স্বাগত জানায় যে আসুন আলোচনা করি, আমরা কথা বলি, আস্থার পরিবেশ সৃষ্টি করি। জনাব মোশাররফ হোসেন, একটু ইঙ্গিত করেছিলাম যে আওয়ামী লীগ তো শুনতে চাচ্ছে, জানতে চাচ্ছে আপনাদের পরিকল্পনা, রোড ম্যাপ বা আপনারা দাবিনামা দিয়েছেন, কিন্তু সমাধানের পথ খোঁজার ব্যাপারে আপনাদের কোনো আগ্রহ বা কোনো রূপরেখা, কোনো চিন্তাভাবনা আছে কিনা? আর আলোচনায় ডাকলে আপনারা সেখানে সাড়া দিতে প্রস্তুত কিনা, বা সাড়া দেওয়ার জন্য বিএনপির সেই মানসিকতা আছে কিনা? আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, গত 2018 নির্বাচনের আগে আলোচনা কিন্তু আমরা সাড়া দিয়েছিলাম। বিএনপি 2বার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় গিয়েছিলেন। আপনাদের স্পষ্ট, আপনাদের মিডিয়াগুলোতে নিউজ করেছিলেন, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী 2টি ওয়াদা করেছিলেন যে আজকে থেকে বিরোধী দলের নেতাকর্মীর নামে কোনো মামলা হবে না, এবং আমি প্রধানমন্ত্রী হিসাবে বলছি যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে।
সেদিন আমাদের নেতৃবৃন্দ সবাই কিন্তু এই কথা বিশ্বাস করে চলে এসেছিলেন। নভেম্বরের 7 তারিখ আলোচনা হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এই 2 মাস মানে নির্বাচন শুরু করার আগে পর্যন্ত আমাদের নামে 400টি নতুন মামলা দিয়েছে। আজ গায়েবী মামলা, যে শব্দটি আপনারা পরে শোনেন, যে বিএনপির নামে গায়েবী মামলা, মারা গেছে সেই লোকের নামে মামলা দেওয়া হয়, আমেরিকাতে আছে সেই লোকের নামে মামলা দেওয়া হয়, ওমরায় আছে সেই লোকের নামে মামলা দেওয়া হয়। এমনি একটা অবস্থা তৈরি করে নির্বাচনের আগে একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছে। এক, বলা হয়েছে নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ হবে, কমিটমেন্ট করেছিলেন সে, কিন্তু সেই নির্বাচন রাত্রে হয়ে গেছে। তাহলে আমরা বিশ্বাস কাকে করব বলেন? আপনি যে আলোচনা বলছেন, আলোচনা কি, আলোচনাটা করব? এখানে নাদেল ভাই চমৎকার কথা বলেছে যে অর্থনৈতিকভাবে আমরা অনেক উন্নত হয়েছি। হ্যাঁ, অবশ্যই আমরা উন্নত হয়েছি। দেশ যখন স্বাধীন হয় 1972 সালে আমাদের বাজেট ছিল 786 কোটি টাকা, সেখান থেকে এখন 6 লক্ষ কোটি টাকা বাজেট। এটা কি একদিনে হয়েছে? এটা তো ধারাবাহিকতা। বরং বাংলাদেশে অর্থনৈতিক এই যে ভিড়টা তৈরি করার জন্য যাকে সবচেয়ে বেশি ক্রেডিট দেওয়া হয় তাকে ওনারা সবচেয়ে বেশি সমালোচনা, সেটা হল জিয়াউর রহমান। আজকে নাদেল ভাই বলছে যে আমাদের বৈদেশিক মুদ্রার 84% আমরা পাই গার্মেন্টস থেকে। এই গার্মেন্টস কে চালু করেছে? জিয়াউর রহমান। আজকে ম্যান পাওয়ার, আমাদের এই যে রেমিটেন্স, এটা জিয়াউর রহমান প্রথম 8500 লোক মধ্যপ্রাচ্যে পাঠিয়ে উনি এই জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। সেই জনশক্তি হলো আমাদের রেমিটেন্সের মূল শক্তি। তারপর আওয়ামী লীগের আমলে আপনি জানেন 74-এ দুর্ভিক্ষে প্রায় 1.5 লক্ষ লোক মারা গিয়েছিলেন। জিয়াউর রহমান খাল কেটে সবুজ বিপ্লবের মধ্যে বাংলাদেশের খাদ্য সংস্থাপন অর্জন করেছিলেন এবং 1977 সালে আমরা 1 লক্ষ টন চাল শ্রীলঙ্কায় রপ্তানি করেছিলাম সে দুর্ভিক্ষ কাটিয়ে। আর 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসে আবার ব্যাট পরিবর্তন করেছিলেন। আপনাদের মনে থাকার কথা, আপনারা তখন সাংবাদিক ছিলেন। ওই দিন আওয়ামী লীগ হরতাল ডেকেছিল, ব্যাট কেন পরিবর্তন করা হয়েছিল। এখন 6 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট, সেখানে প্রায় 3.25 লক্ষ কোটি টাকা বাজেট থেকে আসে। তাইলে অর্থনীতির এই বুনিয়াদ, এই ভিত্তি তৈরি করে দিয়েছে বিএনপি, অথচ সেই বিএনপির অবদানকে তারা কিন্তু স্বীকার করে না, বরং তারা এটা নিজেদের ক্রেডিট হিসাবে তারা মনে করে। আজকে যদি গার্মেন্টস না থাকতো, ম্যান পাওয়ার না থাকতো, আজকে যদি খাদ্য সংসম্পন্ন না হতো, আজকে যদি আমাদের ভ্যাট পরিবর্তন না হতো, তো বাংলাদেশের অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থায় পরিণত হতো। জি, দেখুন, আজকের বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা অবশ্যই ধারাবাহিকভাবে এই জায়গায় এসেছে, কিন্তু আজকে আমাদের মধ্যখানে যদি আমরা পথ না হারাতাম, মোশাররফ ভাই যে বাকশালের কথা বলেছেন, বাকশাল একটা সিস্টেম ছিল। এই সিস্টেমে এই দেশকে এগিয়ে নেওয়ার একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচির একজন অংশীদার কিন্তু জিয়াউর রহমান সাহেবও ছিলেন। মোশাররফ ভাই নিশ্চয়ই বলবেন না তাকে জোর করে সেখানে ঢোকানো হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার যে প্রক্রিয়া, দুর্ভিক্ষের কথা বলে সেটা কুতর্ক হবে, কিন্তু উনি যদি বাকশালে জয়েন করবেন বা সেইটার আদর্শিক অনুসারী যদি হবেন, কিন্তু তাকে তো আবার দেখা যায় যে স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবেও তো তাকে চিত্রিত করা হচ্ছে। তো মানে আমরা তো রাজনীতির কারণে তো আসলে মানে কাউকেই আমরা ছাড়ছি না। দিল ভাই, দেখুন, এটা যে ছাড়ছি না, আপনি তাৎক্ষণিকভাবে অনেক কিছু, ইতিহাস এমন একটি বিষয়, আপনি তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, বা আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ভুলও হতে পারে, সঠিক হতে পারে। আপনি একজন মুক্তিযোদ্ধা, আমি সব মুক্তিযোদ্ধার কথা বলছি না, কিছু কিছু মুক্তিযোদ্ধা শেষ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় আর নিজেকে ধরে রাখতে পারেন না, কিন্তু একজন স্বাধীনতা বিরোধী, সকল স্বাধীনতা বিরোধী, তারা কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই মেনে নিতে পারে না। এর দৃষ্টান্ত হাজার হাজার আছে। আমি যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধার কথা বললাম, এই সংখ্যাটাও কিন্তু খুব কম নয়। বঙ্গবন্ধুকে যেহেতু কথায় আসলে পেছনের দিকে, যেহেতু মোশাররফ ভাই কথা তুলেছেন, সেই কারণেই বলতে হয়, বঙ্গবন্ধুর খুনি যারা ছিল, সেই খুনের বা সেই হত্যাকাণ্ডের, নির্মম হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি কি জিয়াউর রহমান সাহেব ছিলেন না? তিনি ছিলেন বলেই তো তিনি কর্নেল তাহের সহ হাজার হাজার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে বিনা বিচারে তিনি তাদেরকে কোর্ট মার্শাল করে হত্যা করেছিলেন। আজকে এই অফিসাররা বা এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা তো দেশের অ্যাসেট ছিলেন। আপনার বিমান বাহিনীর কোর নামে হাজার হাজার বিমান বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছিল, তার পরিণতি তো আমরা দেখেছি। আজকে
এই যে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে কারা পাঠিয়েছিলেন, এই যে আস্থাহীনতার বিষয়গুলো চলে আসে। তিনি খাল খনন করেছিলেন, এটা একটা ভালো কর্মসূচি ছিল, কিন্তু এই কর্মসূচি দিয়েই কি বাংলার কৃষির এই অবস্থায় চলে এসেছে? বাংলাদেশের কৃষি আজকে এই জায়গায় এসেছে, কৃষকরা আজকে এই জায়গায় নিয়ে এসেছে 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে কৃষি বিভিন্ন সার বলেন, বিদ্যুৎ বলেন, জ্বালানি বলেন, ভর্তুকি দিয়ে কৃষিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই বিষয়গুলো ভ্যাট যখন প্রবর্তন করা হয়েছিল সেই ব্যবস্থা নতুন ছিল। নতুন কোনো কিছু গ্রহণ করতে হলে মানুষের স্বাভাবিক এটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। প্রায় শেষের দিকে এখন সমাধানের কোনো সমাধান যেটা হলো যে আজকে এই বিরোধ বিভেদ থেকে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, আমি মনে করি আমাদের বিরোধী দল শুধু বিএনপি নয়, অন্যান্য যারা রয়েছেন এদেশের সকল মানুষ মনে করেন যে এই উন্নয়নকে ধরে রাখতে হলে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, এবং রাজনৈতিক স্থিতিশীলতার পূর্ব শর্ত হলো সরকারি দল বিরোধী দলের মধ্যে। বিএনপি মনে করে যে স্থিতিশীলতার পূর্ব শর্ত হচ্ছে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে। এখন তারা এটা বিলিভ করে, এখন তারা বিশ্বাস করতেই পারেন, আমিও করি, কারণ আজকে আওয়ামী লীগ সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করেছে, তারা জেলায় জেলায় গ্রেনেড হামলা করেছিলেন। মানুষ শুধু বৈশাখী অনুষ্ঠান নয়, যে কোনো অনুষ্ঠান, যে কোনো সভা মেশে মানুষ এটা ভয় ভীতির মধ্যে যেত যে যে কোনো জায়গায় বোমা ফুটতে পারে, যে কোনো জায়গায় বাংলা ভাইয়ের প্রাদুর্ভাব ঘটতে পারে, যে কোনো জায়গায় অস্ত্রের ঝনঝনানি হতে পারে। এটা স্থানীয় এলাকাভিত্তিক মস্তান থেকে শুরু করে এই যে জঙ্গিবাদের যে উত্থান, সেই অবস্থা থেকে বাংলাদেশ তো আজকে যে পর্যায়ে এসেছে, এই কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, সরকারি বেসরকারি সকল মানুষ মনে করে যে বিএনপিকে আরও কিছুদিন অন্তত ক্ষমতার বাইরে থাকা উচিত। জি জি। এখন একটা মানে আওয়ামী লীগের বক্তব্য হলো যে আপনি ওই যে গ্রামের ভাষা একটা কথা বলে যে আপনি সব কথা মানি, তাল গাছটা আমার। আওয়ামী লীগের বক্তব্য হলো আপনার দেশে গণতন্ত্র থাকবে না, বাংলাদেশের কথা বলার স্বাধীনতা থাকবে না, মানুষের অর্থনৈতিক দুরবস্থা হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বে সিন্ডিকেশনের মাধ্যমে দ্রব্যমূল্যের আপনি দাম বৃদ্ধি করবেন, কিন্তু তারপরও আপনাকে ক্ষমতায় থাকতে হবে। এই ক্ষমতা থাকার জন্য যা কিছু দরকার তা কিছু করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। এখানে একটা গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি তাদের এই যে উচ্চবিলাসী একটা পরিকল্পনা, এটা কিভাবে সমর্থন করতে পারে আপনি বলেন? যার জন্য আমরা জনগণের অধিকারের জন্য আজকে যে কথাটি আপনি উপস্থাপনায় বলেছেন যে আমরা কি চাচ্ছি, আমরা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি, আমরা মানুষের ভোটের অধিকার চাচ্ছি, আমরা মানব অধিকার চাচ্ছি, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চাচ্ছি। আওয়ামী লীগের সিন্ডিকেশনের মাধ্যমে আজকে আপনি দেখেন ব্যাংকে এলসি খুলতে পারছে না, আমাদের ডলার নেই, অথচ নাদুল ভাইরা বলছে অর্থনীতি বিরাট নাকি তারা উন্নতি করে ফেলেছে। তাইলে আপনি ডলার কোথায় গেল? আজকে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে, দেউলিও হয়ে গেছে, কারণ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এবং আমি তো আপনি জানেন যে আমরা এক সময় ছাত্র রাজনীতি করেছি, আমাদেরকে কেউ যদি হয়তো একটা শার্ট দিল বা একটা গেঞ্জি দিলে সবচেয়ে বেশি খুশি হতাম। আর এখন ছাত্রলীগের একটা জেলা শাখার সভাপতি 2000 কোটি টাকা বাইরে পাচার করে। আজকে একজন ব্যাংক থেকে 7 দিনে, যেখানে আমি 5 লাখ টাকার চেক দিলে আমি টাকা উঠতে পারি না, সেখানে 7 দিনে 30,000 কোটি টাকা পাচার চলে যায় ব্যাংক থেকে। তো এমনি একটি স্বার্থান্বেষী এবং সুবিধাবাদী চরিত্রের লোক তৈরি করে এবং সকল সেক্টরকে তারা একটা সুবিধাবাদী শ্রেণীতে রূপান্তরিত করে আজকে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে চায়, যার দায় দায়িত্ব বাংলাদেশের মানুষের উপর তারা চাপিয়ে দিতে চায়। আমি মনে করি এই অবস্থা চলতে পারে না, এই অবস্থা অবসান ঘটবে এবং জনগণের বিজয় হবেই হবে, কারণ জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। ভেরি কুইক রেসপন্স। মোশাররফ ভাইয়ের একটা কথা আমি সমর্থন করি, এই যে মিথ্যাচার এবং দেশবিরোধী তৎপরতা, গুজব সৃষ্টি করে, ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টি করা এবং অন্যভাবে বা অপচেষ্টার মাধ্যমে, অপতৎপরতা, ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসতে দেয়া যাবে না, এই অবস্থা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গায় ওনারা উচ্চবিলাস বলেন, উচ্চবিলাস কোনটারে? বাংলাদেশের এই যে মনে করেন গত 15 দিনে রিজার্ভ এসেছে $38 মিলিয়ন, গত মাসে
আমাদের রপ্তানি আয় ৩,২৪৫ কোটি টাকার উপর। এই যে ফরেন রেমিটেন্স, আগামী রমজান মাস, ঈদ আছে, আরও বেশি আসবে। ডলার সংকট আছে, নেই সেটা আমরা বলবো না। করোনার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এটাকেও হয়তো ওনারা অজুহাত বলবেন, জ্বালানি সংকট ছিল। আজকে এই যে পদ্মা সেতুকে ওনারা ধাক্কা দিলে পড়ে যাবে, পদ্মা সেতুতে উঠবেন না ওনারা বলেছেন, ওনারা নিশ্চয়ই এখন উঠেন, নিশ্চয়ই নিচ দিয়ে যান না, হেলিকপ্টারে যান না, পদ্মা সেতু দিয়েই যান। তারপরে আজকে মেট্রো রেল, এটাকে উচ্চবিলাসী বলছেন, পাতাল রেল, এটাকে উচ্চবিলাসী বলছেন। আজকে শতভাগ বিদ্যুৎ হচ্ছে, কুইক রেন্টাল হয়েছে, সেটার বিরুদ্ধে ওনারা কথা বলে। কোনটার বিরুদ্ধে ওনারা কথা বলেন নাই? সব কিছুর বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু দিন শেষে মানুষ তো সুবিধা পেয়েছে। এই দেশের জনগণ, আওয়ামী লীগ আজকে 14 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকার কারণে ধারাবাহিকভাবে যে উন্নয়নগুলো করেছে, এর সুফল আজকে মানুষ পেয়েছে। আজকে আমাদের পার্শ্ববর্তী সকল দেশ থেকে অর্থনৈতিক সামাজিক সূচকে আমরা এগিয়ে গিয়েছি। এই সুযোগ তো আওয়ামী লীগ করে নাই, বাংলাদেশ সরকার করে নাই, আন্তর্জাতিক স্বীকৃত নিরপেক্ষ সংস্থাগুলো বলে যাচ্ছে। আজকে জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক আবার বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কেন? বিশ্ব ব্যাংক আবার আমাদেরকে অর্থ দিতে চায় কেন? আমাদের অর্থনীতি এমন একটি জায়গায় এসেছে, ওনারা যে দিবাস্বপ্ন দেখেছিলেন যে প্লেনটি শ্রীলঙ্কায় যাবে, সেই প্লেন শ্রীলঙ্কায়ও যায়নি, পাকিস্তানেও যায়নি। আমরা হয়তো এই মুহূর্তে আরও দ্রুত যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে সেটা কিছুটা স্তীমিত হয়েছে। আমি বলছি না আমাদের কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সরকার সব কিছু যে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে এমন নয়, কিন্তু যতটুকু করে যাচ্ছে, আজকে আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, আমাদের মানুষের আয় বেড়েছে, এই বিষয়গুলো ওনাদের চোখে লাগে না। সেই বিষয়গুলো ওনারা দেখুন, সেইভাবে ওনাদের চোখ মেরামত করার জন্য আমি মোশাররফ ভাইকে বিনীতভাবে অনুরোধ করি। জি, আপনার একদম সংক্ষিপ্ত। একেবারে আমি আমাদের দেশের উন্নতি হচ্ছে এটা আমি অস্বীকার করছি না, কারণ এটা তো আমাদের মানুষেরই, এই কর্মক্ষম মানুষের, আমাদের 18 কোটি লোকের 36 কোটি হাত, এটা তো অক্ষম না, কার্যক্ষম, বরং তাদেরকে সে ক্রেডিটটা দেওয়া উচিত। বরং আপনি উন্নয়নের কথা বলে আপনি গণতন্ত্রহীনতা বাংলাদেশে চালু করবেন, এইটা আমাদের ইতিহাস বলে, ঐতিহ্য বলে, বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যেই চিন্তা তার সাথে সাংঘর্ষিক। এটা কখনোই সম্ভব না। বরং আওয়ামী লীগের এই যে কর্তৃত্ববাদী শাসন থেকে যদি তারা বেরিয়ে না আসে, এর জন্য তাদেরকে চরম খেসারত দিতে হবে। ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন, ধন্যবাদ জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের এই সময় শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।